খেয়াল করো, এটা ছিল আমাদের সেই বাম দিকের লেফট হ্যান্ড ইলেকট্রোড, এটা ছিল আমাদের রাইট হ্যান্ড ইলেকট্রোড, আর এখানে আমরা শর্ট ব্রিজটা ডুবিয়েছিলাম। শর্ট ব্রিজ কানেক্টেড আছে কার সঙ্গে? তড়িৎদ্বারের সঙ্গে না অর্ধকোষ দুটো যে দ্রবণ আছে সেই দ্রবণের সঙ্গে? দ্রবণের সঙ্গে। খেয়াল রেখো, কোনো তড়িৎদ্বারের সঙ্গে কানেকশন নেই, দণ্ডের সঙ্গে কানেকশন নেই, এর ডোবানো আছে দ্রবণের সঙ্গে। তো আমরা একটু আগে যে সিস্টেমটা নিয়েছি সেটা নিয়ে আলোচনা করছি। এখানে আমাদের উপাদান কি ছিল? Zn2 প্লাস আর SO4 2 ছিল। কার পরিমাণ বেশি ছিল এখানে? এখানে এটার পরিমাণ বেশি না এটার পরিমাণ বেশি? এটা জিঙ্কের দণ্ড, এটা ইন্টারনাল, এটা এক্সটার্নাল সার্কিট দিয়ে যোগ করা আছে কপারের দণ্ডের সঙ্গে, এটা কপারের দণ্ড। তাহলে এখানে CO2 প্লাস আছে আর SO4 2 এইটা ডোবানোর সঙ্গে সঙ্গে তো জারণ ক্রিয়া ঘটেছিল। Zn-টা লাফিয়ে লাফিয়ে দ্রবণে আসছিল Zn2 প্লাস হিসাবে, আর ইলেকট্রন আসছিল এখানে। তাহলে এখানে ইলেকট্রনের প্রাধান্য বেশি, ইলেকট্রন প্রাধান্য বেশি। তাহলে এই যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো যাচ্ছে সব এদিক দিয়ে এদিকে, এই যে ইলেকট্রন ফ্লো হচ্ছে এদিকে যাচ্ছে ইলেকট্রন, আর এখানে কপার ইলেকট্রন খেয়ে নিচ্ছে গিয়ে, CO2 প্লাসটা খেয়ে নিচ্ছে ওখানে গিয়ে। আমি বলছি যে এই দ্রবণে কে আসে? Zn2 প্লাস লাফিয়ে পড়ছে। SO4 আর Zn2 প্লাস সমান সমান ছিল প্রথমে, আর যখন এই দণ্ড ডুবিয়েছে তখন ও জারণ ঘটে ও লাফিয়ে লাফিয়ে পড়ছে এখানে। Zn2 প্লাসের সংখ্যা বাড়বে না SO4 2 গুড। তাহলে এই দ্রবণে Zn2 প্লাসের সংখ্যা বেশি আর SO4 2 এর সংখ্যা কম। আমাদের টার্গেট হচ্ছে দুটোর কনসেন্ট্রেশন সমান করতে হবে। কেন? কোষ তৈরি করতে গেলে ইলেকট্রোলাইটিক যে সলিউশন আছে তাদেরকে নিউট্রাল রাখতে হয়, সবসময় তড়িৎ নিরপেক্ষ রাখতে হয়। তাহলে এখন আমার টার্গেট হচ্ছে অতিরিক্ত Zn2 প্লাসকে ভ্যানিশ করা, অর্থাৎ আয়ন দুটোর চার্জ সমান করা। আর এখানে কোনটা বেশি আছে? SO4 2 টা বেশি আছে, কপার 2 প্লাসটা কম আছে। খেয়াল করে এবার লবণ সেতুর মধ্যে আগার আগারের তো কোনো রোল নেই। এখানে শুধুমাত্র ধরো আমি KCl দিয়েই করেছি, তাহলে অসংখ্য K প্লাস আছে, অসংখ্য Cl মাইনাস আছে এই সলিউশন সলভেন্টের মধ্যে। এবার এখান থেকে কিছু সংখ্যা Cl মাইনাস সিস্টেমের মধ্যে ঢুকে যাবে যেহেতু ডুবে গেছে। তাহলে Cl মাইনাস K প্লাস আর নিজে নিজে জায়গায় বসে আছে, তার জায়গাগুলোকে খালি রেখে অল্প সংখ্যক Cl মাইনাস দ্রবণে চলে আসবে। তাহলে দেখো মাইনাস বেড়ে গেল না কিছুটা? এর আর এর যে পার্থক্য আছে সবকটা এলো না, কিছু সংখ্যক Cl মাইনাস এলো। তাহলে এই দ্রবণে Cl মাইনাস ঢুকেছে সলভেন্ট থেকে কিছু সংখ্যক, ভালো অবস্থা হবে। আর SO4 2 যা ছিল তাই আছে। তাহলে এখনো Zn2 প্লাস বেশি আছে না কম আছে না ইকুয়াল আছে, প্লাস মাইনাসের সমান আছে? কিছুটা Zn2 প্লাস তো কমে গেল, কিছুটা মাইনাস হয়ে গেল, মানে প্লাস বেশি ছিল আর মাইনাস কম ছিল, কিছুটা মাইনাস ঢুকিয়ে দিলাম মানে এটা ভারী হয়ে গেল। এখনো পুরোপুরি Zn2 প্লাসের লেভেলে আসেনি। এবার যে পরিমাণ Cl মাইনাস দ্রবণে ঢুকেছিল সেই জায়গায় ওই দ্রবণে অতিরিক্ত Zn2 প্লাস গুলো ঢুকে যাবে। ক্লিয়ার না? তাহলে এখন বরাবর হয়ে যাবে। তাহলে অর্ধেক সংখ্যক Zn2 প্লাসের সমান Cl মাইনাস দ্রবণে আসবে, আর বাকি অর্ধেক সংখ্যক Zn2 প্লাস, যেটা অতিরিক্ত কথা বলছি কিন্তু টোটাল Zn2 প্লাস না, এর থেকে অতিরিক্ত অর্ধেক না, এর থেকে অতিরিক্ত যে Zn2 প্লাস গুলো ছিল তার অর্ধেকটা ভেতরে ঢুকলো কার জায়গায়? Cl মাইনাসের জায়গায়, আর অর্ধেকটা Cl মাইনাস নিচে চলে গেল। তাহলে অতিরিক্ত যে Zn2 প্লাস গুলো আছে Cl মাইনাস তার অর্ধেক সংখ্যা গেল, আর অর্ধেক সংখ্যক Zn2 প্লাস তার জায়গায় গেল। তাহলে এখন বলো মোট SO4 2 বলে নি, মোট মাইনাস মানে কি? Cl মাইনাস আর SO4 2 এদের পরিমাণটা এখন Zn2 প্লাস এর সমান হবে না? গুড। কিছু সংখ্যক, তাহলে এই Zn2 প্লাস এখন আছে দ্রবণে, আমি এই দ্রবণের কথা বলছি এখন কন্ডিশন Zn2 প্লাস কিছু সংখ্যক, তাই কি না? মোট নেগেটিভের সমান, এর মোট মাইনাসের সমান সংখ্যক Zn2 প্লাস আধানটা আছে, এদের সংখ্যার সঙ্গে সংখ্যা মিলবে না কিন্তু, কারণ এর +2 এর -1 আর এর নিজের +2, তাহলে এর সংখ্যার সঙ্গে ওর সংখ্যা মিলবে না।
যদি এরও +2 থাকতো, এরও -2 থাকতো, এরও -2 থাকতো, এরা দুজন মিলিয়ে যে কটা আছে একা সেই কটা সংখ্যা মেলাতো, কিন্তু চার্জ সমান। তাহলে আমরা কি ঘটনা ঘটালাম দেখো, যে সল্ভ ব্রিজটা ইন্টারনাল সার্কিটটা কানেক্ট করলাম, সঙ্গে সঙ্গে সল্ভ ব্রিজ থেকে অ্যানায়ন গুলো কিছু সংখ্যা দ্রবণে চলে এলো, আর তার জায়গায় দ্রবণ থেকে কিছু সংখ্যা Zn2 প্লাস চলে গেল। তাহলে কিছু সংখ্যা Zn যাওয়ার কারণে একটু সামান্য নিউট্রাল হয়েছে, সামান্য এখনো পজিটিভ বেশি আছে। তাহলে কিছু সংখ্যক সেল মাইনাস আসার কারণে মাইনাসটা বেড়ে গেছে, কিছু সংখ্যক Zn2 প্লাসের পরিমাণটা কমে গেল, চার্জ কমে গেল কিছুটা। আর বাকি অতিরিক্ত যে প্লাস চার্জ আছে সেই কটা Zn ঢুকে গিয়ে দ্রবণটাকে নিউট্রাল করে রেখেছে। যতক্ষণ না এটা হবে ততক্ষণ সেল মাইনাস আসতে থাকবে, Zn2 প্লাস হতে থাকবে। ক্লিয়ার হয়েছে না? আগে বাড়ি। এবার এখানে একই সঙ্গে যে ঢুকিয়েছিলাম, এখানে দেখো SO2 টা বেশি আছে CO2 প্লাস অপেক্ষা। তাহলে এখানে একই ঘটনা ঘটবে, এর মধ্যে তো তড়িৎ নিরপেক্ষ থাকবে। তাহলে এখান থেকে এসেছিল Cl মাইনাস, সেই কটা কি আসবে এখানে K প্লাস। তাহলে এখন এই সিস্টেমের মধ্যে এখন থাকবে কি, এখন থাকবে কি যখন সার্কিট কমপ্লিট হয়ে গেল, তাহলে আমাদের K প্লাস যে কটা তুমি সেল মাইনাস ঢুকিয়েছিল এখানে সমান সমান সেল মাইনাস এখানে আসবে কিছু সংখ্যক, কিছু সংখ্যক। আচ্ছা, SO2 এর আগে আমাদের CO2 প্লাস কত কোনো যা আসা নেই, যে কটা ছিল যা ছিল তাই। SO2 একই রকম কিছুটা K প্লাস এসে প্লাসের দল ভারী হয়ে গেছে, আর অতিরিক্ত যে SO2 আছে সে আবার গিয়ে K প্লাসের জায়গা দখল করে নিয়েছে। তাহলে SO2 মোট পজিটিভ চার্জের সমান। স্যার ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এটা আমরা এই যে কন্ডিশনটা বললাম, এইটাকে স্যাটিসফাই করার জন্য, এটাকে স্যাটিসফাই করার জন্য, এটাকে সল্ভ ব্রিজ যে আমরা দিয়েছি এটাকে স্যাটিসফাই করার জন্য এখন কন্ডিশন, এটা ছিল আগে সল্ভ ব্রিজ দেওয়ার আগে, যে সল্ভ ব্রিজ দিয়েছি কন্ডিশন এটা হয়ে গেছে, এখন মোট নেগেটিভ আর মোট পজিটিভ সমান হয়ে গেছে, এরও মোট পজিটিভ মোট নেগেটিভ সমান হয়ে গেছে। এখন সল্ভ ব্রিজের মধ্যে কি হলো, সল্ভ ব্রিজের মধ্যে এখন কি কি আছে, সল্ভ ব্রিজের মধ্যে এখন K প্লাস আছে, Cl মাইনাস আছে, SO2 আছে, আর Zn2 প্লাস আছে। Zn2 প্লাস যে কটা Cl মাইনাস ছিল তার সমান সংখ্যক, তার মানে অল্প সংখ্যক কি লিখেছিলাম ওখানে, কিছু সংখ্যক। তাহলে এটা কিছু সংখ্যক Cl মাইনাস, বাকি অবশিষ্ট কিছু সংখ্যক আসার পরে যেটা পড়ে থাকে অবশিষ্ট, K প্লাস অবশিষ্ট, আর SO2 যে কটা K প্লাস ঢুকেছিল তার জায়গায় সমান সংখ্যক SO4 ঢুকেছিল, মানে কিছু সংখ্যক। তাহলে দেখো অবশিষ্ট K প্লাস অবশিষ্ট Cl মাইনাস, তাহলে দুজনের চার্জ সমান হয়। আর SO2 কিছু সংখ্যা Zn2 প্লাস কিছু সংখ্যা, দুজনেই প্লাস মাইনাস 2 চার্জ আলা, ওদেরও সমান। আর এখানে যে কটা Cl মাইনাস এসে এখানে সে কটা K প্লাস গেছে, দ্রবণটা আবার নিউট্রাল রয়ে গেল। তাহলে কোথাও দেখো চার্জ জেনারেট করেনি, কোনো জায়গায় যদি চার্জের আধিক্য হয়ে যায় তখন সার্কিটটা ইনকমপ্লিট হয়ে যায়। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এটা গেল আমাদের কাজের সময়, কাজ সল্ভ ব্রিজের পুরো ক্লিয়ার। তাহলে সল্ভ ব্রিজের কাজ আমরা কি দেখতে পেলাম দেখো, খুবই ইম্পর্টেন্ট কাজ। ওই যদি আমরা সল্ভ ব্রিজ ব্যবহার না করতাম তাহলে শুধু অর্ডিনারি একটা গ্লাস ব্যবহার করতাম, অর্ডিনারি গ্লাস ব্যবহার করে দিই, নর্মাল এর মধ্যে সল্ভ ব্রিজ নেই, অর্ডিনারি গ্লাস ব্যবহার করছে ইন্টারনাল সার্কিট হিসেবে। তাহলে কি হবে, এখানে Zn2 প্লাস আয়নগুলো আছে, Zn2 প্লাস আয়নগুলো এই গ্লাসে প্লাস আয়নগুলো সব এখান থেকে ঢুকবে, প্লাস আয়নগুলো ঢুকবে, এখানে দেখাচ্ছে ছবি। যদি সল্ট ব্রিজ এর পরিবর্তে অর্ডিনারি গ্লাস রড মানে গ্লাস টিউব ব্যবহার করা হয়, এই গ্লাস রডের সঙ্গে টিউবের পার্থক্য হচ্ছে রডটা সলিড হয়, কাচের সলিড এবং ফাঁকা নেই।
আর টিউব যেটা হয় ভিতরে ফাঁকা হয়। আমরা রড যখন প্র্যাকটিক্যাল করবে তখন দেখবে ওখানে কাচের একটা টিউব আছে বা কাচের একটা রড আছে, রডটা সলিড কাচ, ভিতরে কোনো ফাঁপাটা পাবে। তো এখানে আমরা ফাঁপা নল ব্যবহার করবো, টিউব ব্যবহার করবো। দেখো অ্যারেঞ্জমেন্টটা কেমন ছিল। আমি এক্সট্রা নলটা ব্যবহার করছি না, এখন শুধু এই শর্ট ব্রিজের পরিবর্তে আমরা নল ব্যবহার করছি। তাহলে এখানে যেহেতু Zn2 প্লাসের পরিমাণটা বেশি, সার্কিট যোগ করেছি Zn2 প্লাস, তাহলে এখানে প্লাসগুলো আস্তে আস্তে এই নলের মধ্যে দিয়ে প্লাসগুলো আস্তে আস্তে আসবে তো, আর এখানে SO2 মাইনাস বেশি, তাহলে মাইনাসগুলো আস্তে আস্তে এই নল দিয়ে, যেহেতু এখানে প্লাস গ্রেটার দেন মাইনাস আর এখানে মাইনাস গ্রেটার দেন প্লাস, এই জন্য এই নলের মধ্যে দিয়ে এখন এখানে প্লাস ঢুকতে যাবে আর এখানে কারা আসবে হলো মাইনাস আসবে। আর যেখানে প্লাস আর মাইনাস আসে সেখানে আমাদের একটা পোটেনশিয়াল জেনারেট করে, প্লাস আর মাইনাসের কানেকশনে একটা পোটেনশিয়াল জেনারেট করে, ওটাকে আমরা লিকুইড জাংশন পোটেনশিয়াল বলি। কি বলি বলো? লিকুইড জাংশন পোটেনশিয়াল। এটা অপোজিট ডিরেকশনে কাজ করে। এর মান যদি 1 ভোল্ট হয় আর তুমি এই কোষটাকে চালিয়ে তড়িৎচালক বল পেলে 5 ভোল্ট, তাহলে এটা উল্টো ডিরেকশনে কাজ করার জন্য তোমার আলটিমেট তুমি তড়িৎ শক্তি কতটা পাবে? 4 ভোল্ট। পাওয়ার কথা ছিল 5 ভোল্ট, কিন্তু তড়িৎ শক্তি তোমার কমে গেল না বেড়ে গেল? কমে গেল। এই লিকুইড জাংশন পোটেনশিয়াল, লিকুইডও বলতে পারো, যেহেতু দুটো লিকুইড আছে, বা লিকুইড জাংশন পোটেনশিয়ালও বলতে পারো। তাহলে এর যে ভোল্ট জেনারেট করবে, এর যে তড়িৎচালক বলের মধ্যে জেনারেট করবে, সেটা তোমার সেলের তড়িৎচালক বলের উল্টো দিকে চলবে। তাহলে তোমার আলটিমেট তড়িৎ শক্তি কম পাবে না বেশি পাবে? তাহলে লিকুইড জাংশন পোটেনশিয়াল এটা ডেঞ্জারাস টু সেল। কেন? এটা তড়িৎ কোষের বিভব প্রভেদকে মানে তড়িৎচালক বলকে কমিয়ে দেয়। তাহলে এর ক্ষতিকারক প্রভাব আমরা জানবো। ক্ষতিকারক প্রভাব কোষের তড়িৎচালক বলকে হ্রাস করে, তড়িৎচালক বলকে হ্রাস করে অপোজিট ডিরেকশনে কাজ করার কারণে। তাহলে বলো আমরা কি নর্মাল গ্লাস রড ব্যবহার করবো? এই জন্য বিশেষ ব্যবস্থাপনা ব্যবহার করেছি। এ করলে কি হয়, যেহেতু পুরো প্লাস আর পুরো মাইনাস যাচ্ছে না, এটাকে অনেক কমিয়ে 10 to 0 করা হয়। এখানেও সামান্য হবে, দেখো সামান্য SO2 Zn2 প্লাস ঢুকছিল, সামান্য SO2 মাইনাস ঢুকছে, ওদের কানেকশনে কিন্তু সামান্য জাংশন পোটেনশিয়াল জেনারেট করবে, কিন্তু এর পুরোপুরি ঢুকছে, পুরোপুরি আসে, এই জন্য এর মানটা অনেক বেশি হয়। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এখান থেকে আমাদের একটা সংজ্ঞা চলে এলো লিকুইড জাংশন পোটেনশিয়াল। তখন তোমরা বলবে দ্রবণে দুটি বিপরীতধর্মী আধান যদি পরস্পরের সংস্পর্শে আসে, তাহলে ওই দ্বি আধানের মধ্যবর্তী স্থানে যে পোটেনশিয়াল জেনারেট করে তাকে আমরা লিকুইড বা লিকুইড জাংশন পোটেনশিয়াল বলি। ক্লিয়ার আছে? আগে বলি ক্ষতিকারক প্রভাবটা মুখস্থ রাখতে হবে। তাহলে সংজ্ঞা হয়ে গেল, কার্যপ্রণালী হয়ে গেল, এর কাজ শোনো। 1 নম্বর কাজ হচ্ছে দুটি অর্ধকোষের দ্রবণকে তড়িৎ নিরপেক্ষ রাখতে সাহায্য করে, আর 2 নম্বর হচ্ছে দুটো অর্ধকোষের দ্রবণ যাতে পরস্পরের সঙ্গে মিশে না যায় এটার ব্যবস্থা করে, আর 3 নম্বর হচ্ছে সার্কিট কমপ্লিট করতে সাহায্য করে, আর 4 নম্বর এখানে জানলাম যে লিকুইড জাংশন পোটেনশিয়ালকে হ্রাস করতে সাহায্য করে। ব্যাপারটা লিখে নাও, বোর্ডটি ডিলিট করে দিচ্ছি। দুটি অর্ধকোষের মধ্যে সংযোগ স্থাপন করে, দুটি টাইম ঠিক আছে তো? অর্ধকোষের দ্রবণ কত হয়েছে? দুটি অর্ধকোষের দ্রবণ যাতে পরস্পরের সঙ্গে মিশতে না পারে তা ব্যবস্থা করে।
অর্ধকোষের দ্রবণের মধ্যে দ্রবণকে তড়িৎ নিরপেক্ষ রাখতে সাহায্য করে। তাহলে সলিডের কাজ হয়ে গেল, সংজ্ঞা হয়ে গেল, কাজের প্রণালী হয়ে গেল, কাজ হয়ে গেল, ব্যবহৃত লবণ হলো, আর লবণের বৈশিষ্ট্য হয়ে গেল। নেক্সট আমাদের টার্গেট ছিল কি, দেখো কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো বলছিলাম আমরা, নাকি? এবার আমাদের সেলকে রিপ্রেজেন্ট করতে হবে। তো আইপিএসসি 1915 প্রথমে কিভাবে একটা কোষকে রিপ্রেজেন্ট করতে হবে তার নোটিফিকেশন দিয়েছিল। তো আমরা প্রথমে সেই সিস্টেমটা জেনে নেবো, কিভাবে একটা কোষ, অর্ধকোষকে রিপ্রেজেন্ট করতে হয় আর কিভাবে পূর্ণ কোষকে রিপ্রেজেন্ট করতে হয়। সবাই রেডি করো। আইপিএসসি রিপ্রেজেন্টেশন অফ গ্যালভানিক সেল। IUPAC representation of galvanic cell. এটা কোষে কি থাকে? বাম দিকে অ্যানোড থাকে, ডান দিকে ক্যাথোড থাকে। আর এই দুটোকে কি দিয়ে কানেক্ট করা হয়? শর্ট ব্রিজ দিয়ে, এরকম। তো এখানে যে দণ্ডটা নিচ্ছি সেটা দেখো মেটাল নিয়েছি, এখানে কপার নিলাম, দুটোই মেটাল। অনেক সময় এরকম হতে পারে যে এই দুটোর মধ্যে একটা মেটাল হতে পারে, একটা নন মেটাল হতে পারে। তো যারা নন মেটাল হয় তারা ইউজুয়ালি ক্যাথোড হিসাবে ব্যবহৃত হয়। কারণ যারা অধাতু তারা সবাই আমরা জানি যে Cl মাইনাস, ও মাইনাস, ওরা মাইনাস ফর্মে থাকে, মাইনাস হয়ে অষ্টক ফিল আপ করে। কেন? কারণ অষ্টক গেইন করার জন্য ওদের আউটার মোস্ট ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে। আর যেমন যারা 7 এ আছে, 6 এ আছে, মানে 17, 16, 15, ওরা নিয়ারেস্ট ইনার গ্যাস পাওয়ার জন্য ইলেকট্রন নেবে না দেবে? যারা 17 এ আছে ওদের বাইরের শেলে 7খানা ইলেকট্রন, তাহলে ওরা একটা নিয়ে ইনার হবে আর নিলেই বিজারণ হবে। এই জন্য যারা নন মেটাল হয় তারা ইউজুয়ালি ক্যাথোড হিসাবে ইউজ হয়। আর মেটাল হলে তারা কোথায় আসবে? তাহলে যারা আমরা অ্যানোড পাবো তারা ম্যাক্সিমাম টাইম অ্যানোড যারা হবে এরা সাধারণত মেটাল হবে, মেটাল। আর ক্যাথোড যারা হবে তারা কিছু ক্ষেত্রে মেটাল হতে পারে, আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে নন মেটাল হবে। খেয়াল করো, নন মেটাল যেমন হাইড্রোজেন, নন মেটাল যেমন ফ্লোরিন, এরা তো সব গ্যাস ফর্মে আছে, গ্যাস ফর্মে থাকে। খেয়াল করো, তো মেটাল হলে মেটালের দণ্ড জ্বলাবো, কিন্তু যারা নন মেটালকে যদি আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করি ওদের কি করে দণ্ড জ্বলাবো? ওদের জন্য একটা বিশেষ ব্যবস্থা করা হয়, ওটাকে আমরা প্লাটিনাম ইলেকট্রোড বলি, ইলেকট্রোড, আর গ্রাফাইট ইলেকট্রোড, গ্রাফাইট ইলেকট্রোড। তো পিটি ইলেকট্রোড, পিটি সলিড হিসাবে ডিনোট করা হয়, আর এটাকে সি সলিড হিসাবে ডিনোট করা হয়। তোমরা মনে হয় মাধ্যমিকেও দেখেছো মেটালার্জিতে গ্রাফাইট চটুদারের সাহায্যে করেছো না? খেয়াল করো, এদের অ্যারেঞ্জমেন্ট একটু দেখে নাও। আমি পিটি ইলেকট্রোডটা দেখাচ্ছি এখানে। তাহলে এটা একটা কেস দিলাম, কেস 1, আর 2 নম্বরটা কেস দিচ্ছি, কেস 2। ভাবো এটা তোমার ধাতব দণ্ডই আছে, অ্যানোড, জিঙ্কের দণ্ড।
আর এটা আমরা ACl নেব। খেয়াল করো, জিঙ্ক ওর আয়ন সমন্বিত দ্রবণ মানে যেটা এসএ4 নিতে হবে, আর হাইড্রোজেন ইলেকট্রোড বানাবো। এখানে ACl নিলাম, ঝামেলা নেই, H+ এ রইল, কিন্তু হাইড্রোজেনের দণ্ড বানাবো কি করে? তা ওর জন্য আমরা কি করি, একটা প্লাটিনাম দণ্ড নিই, নিয়ে সেখানে তার নিচে একটা প্লাটিনামের প্লেট লাগাই। এবার প্লেটের গায়ে আবার প্লাটিনামের আস্তরণ লাগিয়ে রাখি যাতে করে পুরু হয় ওটা। এবার এটাকে একটা কাচের নল দিয়ে, কাচের একটা আস্তরণ দিয়ে আমরা ওটাকে ঢেকে রাখি, গোটা সিস্টেমটাকে। খেয়াল করো, এবার এখান থেকে ক্লোরিন গ্যাস বা হাইড্রোজেন গ্যাস পাস করা হয়, আর এটা ফাইনাইট প্রেসারে এ করা হয়, এটা প্রেসার, কারণ গ্যাস ওদের কনসেন্ট্রেশন ওদের নিজস্ব প্রেসার দিয়ে কনসিডার করা হয়, ওদের অ্যাক্টিভ মাস প্রেসার দিয়ে কনসিডার করা হয় যারা গ্যাস হয়। আর যারা লিকুইড হয় ওদেরকে মোল পার লিটারে কনসেন্ট্রেশনকে ডিনোট করা হয়। এবার এই গ্যাসটা প্লাটিনামের গায়ে অ্যাডজার্ভ হবে, অধিশোষিত হবে। একই রকম ভাবে ওই গ্যাসটা এসে এই পাতের উপরেও অ্যাডজার্ভ হবে। তাহলে গোটায় পাতের উপরে, এই গোটায় পাতের উপরে, পুরো এই সিস্টেমটার উপরে হাইড্রোজেন গ্যাস বা ক্লোরিন গ্যাস এসে জমা হয়ে যাবে, অধিশোষিত হবে, অ্যাডজার্ভ হবে। তাহলে এখন এই দণ্ডটা দেখো, হাইড্রোজেন সলিড অবস্থায় রয়ে গেল, ক্লোরিন সলিড অবস্থায় রয়ে গেল। ওর গায়ে জমা মানে কি, কঠিনের গায়ে জমা মানে ও কঠিন হয়ে গেল, তাহলে ইলেকট্রোড তৈরি হলো। তো এখন তুমি যদি HCl এর কনসেন্ট্রেশনটা 1 করো, HCl এর কনসেন্ট্রেশনটা 1 মোল করে দিলে, আর এর টেম্পারেচারটা 25 ডিগ্রি সেলসিয়াস করো। কনসেন্ট্রেশন 1 করলাম, টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, আর প্রেসারটা 1 বার, তো এটাকে বলা হয় প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। তাহলে এখানে আমরা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার আমরা সংজ্ঞা করছি। সংজ্ঞাটা এই সিস্টেমে দেব, খেয়াল করো, প্লাটিনামের ব্ল্যাকের আস্তরণ যুক্ত একটি প্লাটিনাম দণ্ডের উপরে 1 ATM চাপে, কনসেন্ট্রেশনটা 1 মোল করা মানে গ্যাস দিচ্ছি, এই জন্য আমরা ওইটাকে 1 মোল নেব। HCl এর কনসেন্ট্রেশন 1 আছে, আর ভালোভাবে শোনো, প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণ যুক্ত একটি প্লাটিনাম দণ্ডকে 1 মোল ঘনত্বযুক্ত HCl দ্রবণে আংশিক নিমজ্জিত করে 1 ATM চাপে হাইড্রোজেন গ্যাস পাঠালে যে তড়িৎদ্বার উৎপন্ন হয় তাকে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বলে। ক্লিয়ার হলো? আরেকবার লিখছি না, এটা মুখে বলছি। প্লাটিনামের ব্ল্যাকের আস্তরণ যুক্ত কোনো প্লাটিনাম পাতের উপরে, কোনো প্লাটিনাম পাতকে 1 মোল কনসেন্ট্রেশন যুক্ত HCl দ্রবণে আংশিক নিমজ্জিত করে 1 ATM চাপে হাইড্রোজেন গ্যাস প্রবাহিত করলে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উক্ত তড়িৎদ্বারকে আমরা কি বলি? প্রমাণ হাইড্রোজেন। ক্লিয়ার? নেক্সট, তাহলে যারা নন মেটাল হবে তাদেরকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, আর এই দুটোকে এবার কানেক্ট করব, এই দুটো সলিউশনকে সলভেন্স দিয়ে। তাহলে যদি ক্যাথোড যদি মেটাল হয় তো নরমাল, আর যদি ক্যাথোডটা নন মেটাল হয় তাহলে আমরা এইভাবে গ্রাফাইট অথবা প্লাটিনামের সাহায্যে অ্যাডজার্ভ ঘটিয়ে এইভাবে ওদেরকে আমরা তড়িৎদ্বার বানিয়ে নিই। তো আমরা তড়িৎদ্বারের জাস্ট প্রকাশ দেখলাম, আমরা এখন নোটিফিকেশনে আসি। নোটিফিকেশন মানে সংক্ষেপে প্রকাশ করা, সংক্ষেপে প্রকাশ করা। তাহলে আমরা পূর্ণ কোষকে এবং ভেঙে ভেঙে অর্ধ কোষকে সংক্ষেপে কিভাবে প্রকাশ করা যায় দেখব। তা পরীক্ষায় কোশ্চেনও পড়বে, একটা রাসায়নিক বিক্রিয়া দেবে, তোমাকে সেখানে জারণ কোনটা বিজারণ কোনটা চিনে জারণকেও নোটিফিকেশন দিয়ে প্রকাশ করতে হবে, বিজারণকেও প্রকাশ করতে হবে, তারপর পূর্ণ কোষকে প্রকাশ করতে হবে। এটা বিক্রিয়াকে প্রকাশ না, এটা ইলেকট্রোড, তাই সে অ্যানোড হোক, ক্যাথোড হোক বা পূর্ণ কোষ হোক, তাকে রিপ্রেজেন্টেশন। ক্লিয়ার হয়েছে না হয়নি? এবার চলো কিভাবে করা হয় দেখে নিই। কাকে আমরা বাম দিকে রাখি, অ্যানোড কিনা ডান দিকে? বাম দিকে কে থাকে? অ্যানোড থাকে। লেখা 1 নম্বর পয়েন্ট, বাম দিকে অ্যানোডকে ও ডান দিকে ক্যাথোডকে রাখা হয়। 2 নম্বর পয়েন্ট,
সেম ফেজ হলে কমা এবং ডিফারেন্ট ফেজ হলে দাড়ি দিয়ে ডিনোট করা হয়। মেটাচ্ছি। তিন নম্বর পয়েন্ট, লবণ সেতুকে দেখো ডাবল মানে প্যারালাল লাইন দ্বারা প্রকাশ করা হয়। অধাতু হলে পিটি বা সি ব্যবহার করা হয়। এটা দেখা যাচ্ছে কিনা দেখি। দেখো ফিজিক্সে রিপ্রেজেন্টেশন আমাদের সেল ফিজিক্সেও থাকবে, তো ওখানে একদম শর্টকাট নিয়মে রিপ্রেজেন্ট করা হয়। ফিজিক্সে কি হয় যে কতটা ইএমএফ এসে সেটা ব্যাপার, কতটা আমাদের তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে সেটা নিয়ে কি কি কাজ করবো সেটা ব্যাপার। আর কেমিস্ট্রির ব্যাপার হচ্ছে যে কি করে ওইটা অ্যানোড হলো, কি করে ওটা ক্যাথোড হলো, ওর ভিতরে কি রিঅ্যাকশন হলো, কেন এটা প্লাস হলো, কেন এটা মাইনাস হলো, তো ইন্টারনাল ব্যাপার। আর ফিজিক্সে হচ্ছে কিভাবে কোর্সটা হয়েছে ওটার ব্যাপার না, ওখান থেকে যে আউটপুটটা আসে তাই নিয়ে কাজ চালাবো। ক্লিয়ার না? খেয়াল করো, তো ফিজিক্সে আমরা একদম শর্টকাট হিসাবে এরকম একটা ছোট্ট একটা দণ্ড নিই, এটাকে অ্যানোড হিসাবে মানে নেগেটিভ তড়িৎদ্বার হিসাবে এ করি, এরকম একটা দাগ টেনে, আর এরকম লম্বা দাগ টেনে আমরা ক্যাথোডকে রিপ্রেজেন্ট করি। লম্বা দাগ টেনে আমরা ক্যাথোডকে রিপ্রেজেন্ট করি। এ হয়ে গেল, সার্কিট কমপ্লিট হয়ে গেল, নোটেশন হয়ে গেল। তাহলে এটাকে এটা অ্যানোড আর এটাকে ক্যাথোড, এটা ফিজিক্স। তো আমাদের ফিজিক্সের রিপ্রেজেন্টেশন এরকম, চলো আমরা কেমিস্ট্রির রিপ্রেজেন্টেশন দেখি। আমরা সিস্টেমগুলো আগে লিখছি যে কোন সিস্টেমগুলো যেটা রিপ্রেজেন্ট করবো। হ্যাঁ, Zn solid plus CO2 plus aqueous, Zn2 plus aqueous, CO solid, Zn solid plus 2s plus aqueous, Zn2 plus aqueous plus H2 dash, H2 gas plus
base plus aqueous plus CO2 gas. SN4 plus aqueous plus MnO4 minus aqueous plus H plus aqueous SN2 plus এটা আমরা SN2 plus করছি এটাকে 4 plus aqueous plus Mn2 plus aqueous plus water. 5 নম্বর Fe plus aqueous plus Zn solid Zn2 plus aqueous plus Fe plus aqueous. খেয়াল করো এই রিপ্রেজেন্টেশনটা আমরা কার জন্য দেখেছিলাম ফিজিক্সের জন্য এটা পূর্ণ সার্কিট বা পূর্ণ কোষ রিপ্রেজেন্টেশন এত রেডিমেড না আমরা একটু ডিটেইলসে জানবো আমরা এই বিক্রিয়াগুলো সব পূর্ণ কোষের বিক্রিয়া আর এখান থেকে আমরা বুঝে নেব কোনটা জারণ সেটা অ্যানোড কোনটা বিজারণ সেটা ক্যাথোড তাহলে আমাদের বিক্রিয়া থেকে আমরা কোষের পুরো ধরন বুঝে গেলাম এবার সেখান থেকে আমরা প্রকাশের নিয়মটা আগে রেডিমেড দেখে নেব এখানে একটা করে বিক্রিয়া ধরে ধরে কোষের প্রেজেন্ট করব বিক্রিয়া আমাদের টার্গেট না বিক্রিয়া থেকে আমরা জারণ চিনব অ্যানোড হিসাবে বিজারণ চিনব ক্যাথোড হিসাবে আর সেখান থেকে পূর্ণ কোষ আর অ্যানোড আর ক্যাথোড কিভাবে রিপ্রেজেন্ট করা যায় দেখি আগে আমরা রেডিমেড রিপ্রেজেন্টেশনটা শিখে নিচ্ছি এবার কেমিস্ট্রিতে রিপ্রেজেন্টেশন কেমিস্ট্রিতে রিপ্রেজেন্টেশন একটা কোষকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় তো আমরা আগে অ্যানোড রিপ্রেজেন্টেশন করছি অ্যানোড একটা দণ্ড থাকবে তাহলে প্রথমে দণ্ড দণ্ড মানে সলিড ফর্মে না অ্যাকুয়াস ফর্মে সলিড ফর্মে তাহলে সলিড ফর্মে দণ্ড থাকবে যদি ভিন্ন ভিন্ন ফেজ হয় তাহলে আমাদের দাগ টানার কথা ছিল এটাকে আমরা তড়িৎদ্বার হিসেবে কনসিডার করি তড়িৎদ্বার দ্রবণ তাহলে অ্যাকুয়াস যদি এটা ক্লিয়ার হয়েছে উদাহরণটা দিয়ে দিই আমরা জিঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম তাহলে যদি জিঙ্ক নিই তাহলে জিঙ্কের দণ্ড সলিড এর লম্বা দাগ আর এটা জিঙ্ক সালফেটও তুমি লিখতে পারো তাহলে অ্যাকুয়াস লিখতে হবে আর যদি তুমি জিঙ্ক সালফেট না লিখে এভাবেও রিপ্রেজেন্ট করতে পারো Zn সলিড দাগ সেম শুধু এটা আয়ন হিসেবে লিখবো Zn2 প্লাস অ্যাকুয়াস এটাকে তুমি পাশে কনসেন্ট্রেশন লিখেও ডিনোট করতে পারো সেটা তুমি কনসেন্ট্রেশন তো জানো না তোমার কোশ্চেনে দেওয়া থাকলে তখন তুমি রিপ্রেজেন্ট করবে C1 বা C2 এরকম না হলে নরমালি অ্যাকুয়াস হিসেবে ক্লিয়ার না যেমন এই বিক্রিয়া থেকে তুমি কনসেন্ট্রেশন তুমি জানো তুমি কেউ জানো না বলে তুমি ব্র্যাকেটের মধ্যে কনসেন্ট্রেশন লিখতে পারো না তুমি অ্যাকুয়াস হিসেবে লিখবে তাহলে তুমি গোটা যৌগটা তো লিখতে পারো অথবা ওর মধ্যে যে আয়নটা দায়ী জারণের জন্য তাকে লিখতে পারো তাহলে অ্যানোড রিপ্রেজেন্টেশন সবার ক্লিয়ার হলো এখন অ্যানোডে যে দু ধরনের আয়ন থাকে দু ধরনের আয়ন থাকে যেমন এই একটা বিক্রিয়া দিয়েছি এখানে দেখো SN2 এর জারণ হচ্ছে SN4 এ যাচ্ছে তাহলে এখানে SN2 এর অ্যাকুয়াস সিস্টেমে আছে আর এর ক্ষেত্রে আমরা মাঝখানে দাগ না টেনে কমা দিই সেটা নোটেশনে আমরা আগে লিখেছি সেম ফেজ হলে সেম অ্যাকুয়াস ফেজ সেম সলিড সেম লিকুইড হলে কমা দিয়ে ডিনোট করতে হবে আর ভিন্ন ভিন্ন ফেজ হলে তাদের সামনে দাঁড়িয়ে দেবো তাহলে দুটো যা জারণ আর বিজারণ হচ্ছে তাদের মাঝখানে যদি ফেজ আলাদা আলাদা থাকে দাঁড়িয়ে দেবো আর দুটো যদি একই ফেজে থাকে কমা দেবো ক্লিয়ার এবার ক্যাথোড রিপ্রেজেন্টেশন ক্যাথোড আমরা কাকে নিয়েছিলাম কপারকে দেখো প্রথমে দ্রবণ
মানে অ্যাকোয়াস একই ডিফারেন্ট ফেজ হলে দাঁড়ি আর যে সেম ফেজে কমা দণ্ড সরি উদাহরণ কপারের দ্রবণ Cu2 প্লাস অ্যাকোয়াস কপার সলিড। এটা আমি দিলাম যদি অ্যানোডটা ক্যাথোডটা মেটাল হয়, আর আমরা এটা আগে বলেছিলাম না যে আরটা কেস হতে পারে এই ক্যাথোডটা নন মেটাল হতে পারে, তখন কি হবে? নন মেটাল হবে হাইড্রোজেন অথবা ক্লোরিন হবে, তখন কি হবে? আমাদের রিপ্রেজেন্টেশনটা ছবিটা মনে আছে? এই যে একটা পাত্র ছিল, তো সেখানে আমরা H+ সলিউশন নিয়েছিলাম, Cl- এর জন্য HCl, আবার HCl এর জন্য H+ এর জন্য HCl, যার আগে HCl নিয়েছিলাম তার একটা কনসেন্ট্রেশন ছিল। এবার এখানে আমরা একটা প্লাটিনাম দণ্ডকে প্রথমে একটা পাতের গায়ে একটা আস্তরণ দিয়েছিলাম, দিয়ে সেটাকে একটা কাচের মধ্যে রেখেছিলাম, দিয়ে এখান থেকে হাইড্রোজেন গ্যাস পাস করছিলাম। তাহলে দেখো এর গায়ে হাইড্রোজেন জমা হয়েছিল, এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়? এবার দেখো নন মেটাল হয়েছে, বিজারণ হচ্ছে কার? H+ এর বিজারণ হচ্ছে, বা Cl- এর বিজারণ হচ্ছে, বা H+ এর ধরে কাজ চালাচ্ছে। H+ এর বিজারণ হচ্ছে, তাহলে আমাদের ক্যাথোড রিপ্রেজেন্ট করার সময় দ্রবণাঙ্ক লিখতে হবে। তাহলে তুমি HCl লিখতে পারো, H+ লিখতে পারো, বা Cl2 হলে তুমি HCl লিখতে পারো, বা Cl- লিখতে পারো। তাহলে কি লিখবো বলো? H+ বা HCl লিখতে পারো, H+ ব্র্যাকেটের মধ্যে অ্যাকোয়াস, এখানে কনসেন্ট্রেশন যেটা দেওয়া থাকবে সেটা লিখবো। ওকে, কি টানা ছিল আমাদের? দাড়ি। তাই এই অ্যাকোয়াস আছে, আর এর সঙ্গে গ্যাস আছে হাইড্রোজেন, এর কাছেই তো হাইড্রোজেন গ্যাস। তা হাইড্রোজেন গ্যাস আর অ্যাকোয়াস আলাদা ফেজ না একই ফেজ? আরে গ্যাস আর দ্রবণ একই ফেজ হলো কি আলাদা ফেজ হলো? আলাদা ফেজ হলো দাড়ি দেবো না কমা দেবো? দাড়ি দিলাম, এই যে। এবার এখানে কি লিখবো? হাইড্রোজেন গ্যাসের সংস্পর্শে আছে, এটা হাইড্রোজেন গ্যাসও আছে। এবার এখানে প্রেসার দেওয়া থাকবে 1 atm 2 atm কিছুটা প্রেসার দেওয়া থাকবে, তো যে প্রেসার আমরা প্রমাণ যদি করি তো 1 atm দেবো, আর যে না হয় তুমি নর্মাল পি দিলাম, p atm। ক্লিয়ার না? ক্লিয়ার। নেক্সট, এইবার হাইড্রোজেন গ্যাসটা কার সংস্পর্শে আছে? পিটি এর সংস্পর্শে, সলিড। তাহলে এই গ্যাস ও সলিড, দাঁড়িয়ে দেবো না কমা দেবো? আল্লাহু আকবার। আরে এটা কি আছে রে বাবা? গ্যাস আছে না, আর এর সঙ্গে প্লাটিনাম সলিড কাছে আছে, দাঁড়িয়ে হবে। তাহলে পিটি সলিড, গ্রাফাইট হলে সি সলিড। তাহলে এটা নন মেটাল হলে এইভাবে রিপ্রেজেন্টেশন। ক্লিয়ার হয়ে যায় না? ওকে, তাহলে তোমাকে যদি কোশ্চেন বলে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কাকে বলে, তাহলে একটু আগে সংজ্ঞা রিপ্রেজেন্ট করলাম। আর যদি বলে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে কিভাবে প্রকাশ করা হয়, তাহলে সঙ্গে সঙ্গে আমরা এইভাবে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে প্রকাশ করব। ক্লিয়ার হয়ে যায় না? এটা আমরা ক্যাথোড হিসেবে প্রকাশ করলাম না অ্যানোড হিসেবে প্রকাশ করলাম? এটা ক্যাথোড হিসেবে প্রকাশ করলাম না অ্যানোড হিসেবে প্রকাশ করলাম? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে ক্যাথোড হিসেবে। অনেক সময় প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে অ্যানোড হিসেবে প্রকাশ করতে হতে পারে, তখন শুধু উল্টে দেবো। পিটি এখানে থাকবে, তারপরে দাগ থাকবে, তারপরে এটা থাকবে, তারপরে এটা ওইদিকে থাকবে, মানে অ্যানোড হিসেবে যখন রিপ্রেজেন্ট করবো উল্টে দেবো। দেখো এটার উল্টো না এটা? ক্লিয়ার হয়েছে না? যদি কখনো জিঙ্ককে তোমার ক্যাথোড হিসেবে ব্যবহার করার দরকার হয় উল্টে দেবে, Zn2 প্লাস মানে Zns উপর এদিকে আর জিঙ্ক সাইড এদিকে। ক্লিয়ার না? ক্লিয়ার না? গুড। তাহলে আমরা অর্ধেক কোর্স রিপ্রেজেন্টেশন শিখলাম, যে কোনো অর্ধেক কোর্স, পারবো না তাই সে মেটালিক হোক আর নন মেটালিক হোক। ক্লিয়ার? নেক্সট কপি করে নাও। পূর্ণ কোর্স রিপ্রেজেন্টেশন। খেয়াল করো, পূর্ণ কোর্স রিপ্রেজেন্ট করতে গেলে একদম সোজা নিয়ম, বাঁ দিকে কাকে রাখতে হবে আর ডান দিকে, আর এই দুটোকে কানেক্ট করবে কি দিয়ে? অ্যানোড আর ক্যাথোডকে কানেক্ট করবে কি দিয়ে? সলিড দিয়ে। সলিড কি ডিনোট করতে হয়? ডাবল হেডেড এই প্যারালাল লাইন হয়ে গেল রিপ্রেজেন্টেশন। এবার যে অ্যানোড রিপ্রেজেন্ট করতে শিখে গেছে সে এখানে বসিয়ে দেবে, যে ক্যাথোড শিখে গেছে ক্যাথোড বসিয়ে দেবে। যেমন আমরা যদি এই কোর্সটাকে নিই,
ZnSO4 CuSO4 লবণ সেতু। তাহলে এর প্রকাশটা কি হবে বলো? এটা জিঙ্কের দণ্ড আছে, এটা কপারের দণ্ড আছে, বলো অ্যানোড কোনটা? জিঙ্ক বাম দিকে অ্যানোড, সবসময় মনে রাখতে বাম দিকে অ্যানোড ডান দিকে ক্যাথোড, ব্যাস এর মানে কনফিউশন থাকলে হবে না, নাহলে কোর্স হয়ে যাবে এরকমই সব। বলো কনভেনশন এটা। তাহলে অ্যানোড রিপ্রেজেন্টের নিয়ম কি ছিল আমাদের? আগে দণ্ড, কোন দণ্ড? জিঙ্ক দণ্ড। তাহলে এই জিঙ্ক লিখলাম সলিড, নিচে লিখতে পারো সলিড, দাঁড়িয়ে দিতে হবে। তারপরে সালফাইড Zn2 প্লাস সালফেট লিখতে পারো অ্যাকোয়াস, অ্যানোড হয়ে গেল। তাহলে অ্যানোড হয়ে গেল আর কি? এবার লবণ সেতু, এই যে লবণ সেতু দিলাম, লবণ সেতু কার সঙ্গে কানেক্ট আছে? ক্যাথোড রিপ্রেজেন্টেশন, তাহলে দ্রবণ না দণ্ড? দ্রবণ। তাহলে CO2 প্লাস দ্রবণ, দাঁড়ি কপার সলিড হয়ে গেল। এই পূর্ণ পোস্ট রিপ্রেজেন্টেশন। এরকম ধরনের পোস্ট থাকবে, আর এইটাই বিক্রিয়া আকারে কিভাবে দেওয়া থাকবে? বিক্রিয়া এরকম দেওয়া থাকবে না, বিক্রিয়া Zn সলিড প্লাস CO2 প্লাস অ্যাকোয়াস, Zn2 প্লাস অ্যাকোয়াস প্লাস CO সলিড। এটা দেখা যায় কি? দেখো দেখা যায় না, বাহ ভেরি গুড। চলো এইটাই আমরা কিভাবে উপরে পৌঁছে যাবো, মানে এখানে আমরা কোষে চিহ্ন আঁকলাম তো, মানে অ্যানোড খুললাম দেখা যাচ্ছে, ক্যাথোড খুললাম দেখা যাচ্ছে, সেখান থেকে রিপ্রেজেন্টেশন এই ফর্মুলা অনুযায়ী করে দিলাম। এবার পড়তে এলাম, তোমার গালে তুলে দেবে না যে বাম দিকে এটা আছে ডান দিকে এটা আছে, তোমাকে বিক্রিয়া দেবে, বিক্রিয়া যেমন এগুলো বিক্রিয়া দিলাম, এখন করবো কটা রিপ্রেজেন্টেশন। তাই এইটা আমরা তো কোর্স দেখে বললাম, এবার এইটা বিক্রিয়া থাকলে কিভাবে হবে? এখান থেকে বিক্রিয়া বানাতে পারবো, দেখেই তো যা এ দুটো ইলেকট্রন বর্জন করে এখানে গেল, আর এ দুটো ইলেকট্রন গ্রহণ করে এখানে গেল, রিপ্রেজেন্টেশন জানা আমাদের বিক্রিয়া জানা, লিখছি ওটা। তাহলে এখান থেকে আমরা বিক্রিয়াতেও আসতে পারবো, বিক্রিয়া থেকে এখানেও আসতে পারবো, পরীক্ষার সময় দুটোই আসতে পারে। তা আমরা রিপ্রেজেন্টেশন থেকে আবার বিক্রিয়া যাচ্ছি। Zn সলিড দুটো ইলেকট্রন বর্জন করে, দুটো ইলেকট্রন অ্যানোড রিঅ্যাকশন লিখতে পারি, ক্যাথোড রিঅ্যাকশন লিখতে পারি, তো আমরা একসঙ্গে লিখছি বিক্রিয়াটা। তাহলে Zn প্লাস CO2 প্লাস অ্যাকোয়াস, তাহলে এই জারিত হয়ে গেল এখানে Zn2 প্লাস অ্যাকোয়াস প্লাস কপার সলিড। তাহলে এরকম বিক্রিয়া থাকলে এখানে আসবো কি করে? খেয়াল করো, প্রথমে আমরা জারণ সংখ্যা বসিয়ে, কার জারণ, এখানে প্লাস 2 থেকে ওখানে শূন্য হয়ে গেছে, আর কার দিয়ে যাবে রিডাকশন, আগে চিনে নেব। এবার চিনে নিয়ে যার অক্সিডেশন হবে তাকে অ্যানোড হিসেবে বসাবো, আর যার রিডাকশন হবে তাকে ক্যাথোড হিসেবে বসাবো। আর নিয়ম একদম সোজা, জারণ যার যেখান থেকে যেখানে যাচ্ছে সেটাকে ধরে বসিয়ে দেবো, মাঝখানে লবণ সেতু। বিজারণ যার যেখান থেকে যেখানে যাচ্ছে সেটাকে ধরে বসিয়ে দেবো, মাঝখানে লবণ সেতু। ক্লিয়ার হয়েছে না হয়নি? এবার এখান থেকে হাফ সেল রিঅ্যাকশন, পূর্ণ সেল রিঅ্যাকশন কি করে আমরা শর্টকাটে নামাবো দেখবো। অ্যানোড রিঅ্যাকশন, অ্যানোড রিঅ্যাকশন, এই যে এ ওখানে যাবে, তাহলে কে কটা ইলেকট্রন বর্জন করবে সেটা সহজে আমরা বুঝতে পারবো। Zn সলিড দুটো ইলেকট্রন বর্জন করে Zn2 প্লাসে যাচ্ছে অ্যাকোয়াস। এবার দেখো এক ক্যাথোড রিঅ্যাকশন, ক্যাথোড রিঅ্যাকশন, এই যে এ ওখানে যাচ্ছে, একদম পরপরই CO2 প্লাস অ্যাকোয়াস প্লাস দুটো ইলেকট্রন যাচ্ছে কোথায়? Cu সলিডে। এবার যোগ করবো, তাহলে সেল রিঅ্যাকশন পাবো, সেল রিঅ্যাকশন যোগ করতে পারবে না? এই যে ইলেকট্রন ইলেকট্রন কেটে যাবে, এটা নামবে Zn, CO2 প্লাস নামবে অ্যাকোয়াস, অ্যারো Zn2 প্লাস নামবে Cu সলিড। তাহলে এভাবে কোর্স থেকে আমাদের হাফ সেল রিঅ্যাকশনটা লিখে ফুল সেল রিঅ্যাকশন আনতে হবে, বা কোর্সে বিক্রিয়া দেওয়া থাকলে সেখান থেকে যার মেজার চিনে রিপ্রেজেন্ট করতে হবে। চলো ওখানে যাই, এবার ওটা করি। এটাই দেওয়া যাবে নাকি? ঠিক আছে, তাহলে আমরা ক্যাথোড রিপ্রেজেন্টেশন শিখলাম, অ্যানোড রিপ্রেজেন্টেশন শিখলাম, অ্যানোড আর ক্যাথোডকে বসিয়ে আমরা ফুল সেল রিঅ্যাকশন পেলাম, ফুল সেল রিপ্রেজেন্টেশন শিখলাম।
এখানে খেয়াল রাখতে হবে যে সেল রিপ্রেজেন্টেশন থেকে আমরা বিক্রিয়ায় আসতে পারছি হাফ সেল রিঅ্যাকশন দুটোতে ফুল সেল রিঅ্যাকশনে, অথবা রিঅ্যাকশন দেওয়া থাকলে সেখান থেকে কি করে আমাদের ফুল সেল করতে হবে দেখে নিলাম। তাহলে রিঅ্যাকশন থেকে ফুল সেলে এটা আমরা এখানে 5টা আইটেম দিলাম, 5টা বিভিন্ন কোয়ালিটির আছে। তো পরের দিন আমরা এই 5টা বিক্রিয়া থেকে আমরা কোর্স রিপ্রেজেন্টেশন এই ফরম্যাটে করব। তো তোমরা একটু চেক করে দেখবে, আমরা সবই শিখে গেছি ভিতরে, তোমরা পারো কিনা একটু দেখবে, পরের দিন আমরা হোমওয়ার্কগুলো চেক করে নেবো। তাহলে এগুলো হোমওয়ার্ক হিসেবে দেওয়া যায়, ঠিক আছে? আজকে পর্যন্ত থাকলো, আসসালামু আলাইকুম।